হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো কোনো প্রাণীর শরীরে ক্যালসিয়াম শোষণ কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় আমাদের যে প্রাণীগুলো সেগুলোকে আমরা ক্যালসিয়াম ব্যবহার করি। তো আমরা যে ক্যালসিয়াম ব্যবহার করি তার শোষণ ওই প্রাণীগুলোতে কি পরিমাণ হয় এবং সেটা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, আজ আমরা মূলত সেটা নিয়ে কথা বলবো। তো আসুন, আমরা যে ক্যালসিয়াম আমাদের প্রাণীগুলোতে ব্যবহার করছি তার শোষণ কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে আমরা সেগুলো নিয়ে কথা বলি। প্রথমেই আসি 1 নাম্বার, খাদ্যে ক্যালসিয়ামের পরিমাণ। আমরা জানি ক্যালসিয়াম শোষণের জন্য ফসফরাস আবশ্যক। হ্যাঁ, খাদ্যে যদি ক্যালসিয়াম এবং ফসফরাসের একটা রেশিও মেনটেন থাকে তাহলে আমরা যে ক্যালসিয়ামটা ব্যবহার করছি তার শোষণ কিন্তু ওই প্রাণীতে নিশ্চিত হবে। ক্যালসিয়াম এবং ফসফরাসের রেশিওটা হলো 2:1। এখন আসি ইন্টেস্টিনাল পিএইচ। আমরা যখন কোনো প্রাণীকে ক্যালসিয়াম খাওয়াবো তখন ওই প্রাণীর যে অন্ত্রের পিএইচ সেটা যদি অ্যাসিডিক থাকে তাহলে ক্যালসিয়ামের শোষণ বেশি হবে। এখন আসি 3 নাম্বার, খাদ্যে প্রোটিনের পরিমাণ। খাদ্যে যে প্রোটিন থাকে তার পরিমাণটাও কিন্তু ক্যালসিয়াম শোষণের উপর খানিকটা প্রভাব ফেলে। কারণ কোনো কোনো ক্যালসিয়াম সল্ট অ্যামাইনো অ্যাসিড সলিউশনে বেশি দ্রবণীয়, তারা পানিতে খুব বেশি দ্রবণীয় নয়। কাজেই আমরা যখন ক্যালসিয়াম ব্যবহার করব তখন যদি খাবারে প্রোটিনের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু ক্যালসিয়াম কম পরিমাণে শোষণ হবে শরীরে। এখন আসি 4 নাম্বার, খাদ্যে চর্বির পরিমাণ। হ্যাঁ, খাদ্যে সামান্য পরিমাণ চর্বি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, কিন্তু খাবারে যদি বেশি পরিমাণে চর্বি দেওয়া হয় তাহলে সেখানের ফ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে অদ্রবণীয় লবণে পরিণত করে, ফলে সেটা শরীরে শোষণের পরিবর্তে শরীর থেকে বের হয়ে যায়। এখন আসি 5 নাম্বার, ক্যালসিয়াম ও অক্সালেট। আমরা আমাদের প্রাণীগুলোর খাবার উপাদান হিসেবে যা ব্যবহার করি সেই উপাদানগুলোতে যদি অক্সালেটের পরিমাণ বেশি থাকে তাহলে আমরা যখন ক্যালসিয়াম ব্যবহার করব ওই ক্যালসিয়াম অক্সালেটের সাথে যুক্ত হয়ে অদ্রবণীয় লবণে পরিণত হয়, ফলে এটা শরীরে শোষণের পরিবর্তে শরীর থেকে বের হয়ে যায় ফিজিসের মাধ্যমে। এখন আসি 6 নাম্বার, ভিটামিন ডি ও প্যারাথাইরয়েড হরমোন। ক্যালসিয়াম শোষণের ক্ষেত্রে ভিটামিন ডি এবং প্যারাথাইরয়েড হরমোন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই আমরা আমাদের প্রাণীগুলোর খাবার হিসেবে যে উপাদানগুলো ব্যবহার করব সেখানে পর্যাপ্ত ভিটামিন ডি আছে কিনা এবং ওই প্রাণীর শরীরে প্যারাথাইরয়েড হরমোন সঠিক পরিমাণে তৈরি হচ্ছে কিনা, এই ফ্যাক্টরগুলোর উপর কিন্তু ক্যালসিয়াম কতটুকু শোষণ হবে তা অনেকটা নির্ভর করবে। এখন আসি 7 নাম্বার, মল মূত্র ও দুধ। আমরা যে ক্যালসিয়ামগুলো আমাদের প্রাণীকে খাওয়াই তার বেশিরভাগ অংশ মল মূত্র এবং দুধের মাধ্যমে বের হয়ে যায়। একটা উদাহরণ দিলে জিনিসটা আরও পরিষ্কার বোঝা যাবে। ছোট একটা বাছুরকে আমরা যদি 15 গ্রাম ক্যালসিয়াম খাওয়াই, একটা গবেষণায় দেখা গেছে যে ওই বাছুর থেকে 10 গ্রাম ক্যালসিয়াম গোবরের মাধ্যমে বের হয়ে গেছে, প্রস্রাবের মাধ্যমে বের হয়েছে 0.5 গ্রাম এবং বাকি যে 4.5 গ্রাম এটা ওই বাছুরের শরীরে শোষণ হয়েছে। এখন আসি 8 নাম্বার, দুধদান কাল এবং গর্ভাবস্থা। হ্যাঁ, আমরা যখন ক্যালসিয়াম ব্যবহার করব বা আমাদের প্রাণীটি কোন অবস্থায় আছে এই ফ্যাক্টরগুলোর উপর কিন্তু ক্যালসিয়াম শোষণ
নির্ভর করে। কারণ একটা প্রাণী যখন বাচ্চা দেয়, বাচ্চা হওয়ার পর ওই প্রাণীটি তার পিক প্রোডাকশনে থাকে। যখন পিক প্রোডাকশনে থাকে তখন ওই প্রাণীর শরীর থেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম শরীর থেকে বের হয়ে যায়। বাচ্চা দেওয়ার পর ওই প্রাণীটিতে কিন্তু ক্যালসিয়াম সরবরাহ আমাদের বেশি করতে হবে। এখন আসি গর্ভাবস্থা। একটা প্রাণী যখন প্রেগনেন্ট হয়, আর প্রেগনেন্ট হওয়ার যখন 6 মাস অতিবাহিত হয়, তারপরে ওই প্রাণীটিতে কিন্তু ক্যালসিয়ামের শোষণ বাড়ে। কারণ 6 মাস পর সাধারণত পেটের বাচ্চার যে অস্থির গঠন সেগুলো শুরু হয়, ফলে সেখানে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন পড়ে। এই কারণে গর্ভাবস্থার শেষের দিকে আমাদেরকে কিন্তু প্রাণীগুলোতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সরবরাহ করতে হবে। তো বন্ধুরা, কোনো প্রাণীর শরীরে ক্যালসিয়াম শোষণ কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে আমরা মোটামুটি টোটালটা কভার করার চেষ্টা করেছি। আপনারা যদি আপনাদের প্রাণীগুলো কোন স্টেজে আছে সেই অনুযায়ী ক্যালসিয়াম ব্যবহার করেন এবং যে ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলা হলো এই ফ্যাক্টরগুলো নিয়ে যদি আপনারা সচেতন থাকেন, তাহলে আপনার ব্যবহৃত ক্যালসিয়ামের সঠিক ব্যবহার কিন্তু ওই প্রাণীতে হবে। তাছাড়া দেখা যাবে আপনি হয়তো ক্যালসিয়াম ব্যবহার করছেন, কিন্তু ওই ক্যালসিয়ামের বেশিরভাগ অংশ শরীর থেকে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ নষ্ট হচ্ছে, কোনো কাজে আসছে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।